বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের সঙ্গে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান পিলখানা হত্যার পর বিডিআর সদস্যদের উপর চালানো নৃশংসতার বর্ণনা দিলেন দেহরক্ষী। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও নতুন কর্মসংস্থানই লক্ষ্য। উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে লালমনিরহাটে চরাঞ্চল প্লাবিত। পানিবন্দী অনেকে। রংপুরের তিস্তা সেতু রক্ষা মাঠে ধস। শুভেচ্ছা স্টার নিউজে সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান জড়িত বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এছাড়াও পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় প্রায় 30টি হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে ট্রাইব্যুনালে দেয়া তার সাক্ষ্যে। 2012 সালের 17 এপ্রিল গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এবার সে ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততার কথা উঠে এলো ট্রাইব্যুনালের সাক্ষ্যে। রোববার শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এ সময় ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে জিয়াউল হাসান ও তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যে হওয়া কথোপকথন তুলে ধরেন তিনি। ইলিয়াস আলী জিয়াউল হাসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল হাসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন এবং তার ভাগ্যে কি ঘটেছে আমরা হয়তো পরবর্তীতে জানতে পারব। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পর অপারেশন রেবেল হান্ট পরিচালনার সময় 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং বুড়িগঙ্গা নদীর তীরে নিয়ে গুলি করে হত্যার কথাও সাক্ষ্যে জানান ইমরুল কায়েস। তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল হাসানের আইনজীবী। 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। অত্যন্ত মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি কমা সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। সাক্ষীর জবানবন্দিতে গুম, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় প্রায় 30 হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে। মনসুরুল হক চৌধুরী এবং ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল 3টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে দুপুর 2:20 গুলশানের নিজস্ব বাসা থেকে বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার জোরদারের বিষয়ে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী চলে আসছে রে ভাই। দর্শক, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। আমরা সরাসরি জানছি এটি। বাতু কেভ এর সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই গুহাটি রয়েছে, বাতু গুহা যেটি, এবং এখানে একটি মন্দিরও রয়েছে। আমরা এখানে বাংলাদেশে যারা রয়েছেন, প্রবাসী বাংলাদেশি, তাদেরকেও এখানে দেখতে পাচ্ছি, কারণ আজ আর কয়েক ঘন্টা পরে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়াতে আসবেন
বিশেষ করে তার এই প্রথম সফরকে ঘিরে বাংলাদেশ তো বটেই, আন্তর্জাতিক মহলে অনেক আগ্রহ রয়েছে। এই সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিরা কিভাবে অপেক্ষা করছেন, তাদের আগ্রহের জায়গা, তাদের সমস্যার জায়গা এবং সংকটের সমাধান কিভাবে প্রধানমন্ত্রী করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আজকে প্রধানমন্ত্রী আসছেন, কতখানি অপেক্ষা আপনাদের? আমাদের দীর্ঘদিনের অপেক্ষা, আমাদের আজ আমরা আনন্দের জোয়ার বইতেছে। কি কি সমস্যা বা সংকট এখানে রয়েছে আপনারা যারা কাজ আপনি কতদিন ধরে আছেন মালয়েশিয়া? আমি মালয়েশিয়া দীর্ঘদিন থেকে আছি। আমার মালয়েশিয়াতে অনেক সমস্যা, অবৈধ অনেক আমাদের প্রবাসী ভাই আছে। তাদের জন্য যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো কিছু একটা করার জন্য যদি একটা অনুভূতি নেয় তাহলে আমাদের জন্য আর কি ভালো হবে। মালয়েশিয়া যত অবৈধ লোক আছে সবকে যে বৈধ করা হয় এবং উনি যে এটা মালয়েশিয়ার পার্লামেন্টে তুলে ধরে এবং আনোয়ার ইব্রাহিমের কাছে যে উনি রিকোয়েস্ট করে, এইটা আমাদের দাবি। তারা অনেক সময় দেখা যায় ভিসা আছে, তাদের ইমিগ্রেশন ধরে নেওয়া যায় এবং হয়রানি হয়। অনেক কোম্পানি আছে যারা আনার পরে তারা কাজ দেয় না, অনেক প্রবাসী আমাদের অবৈধ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের সরকার যেহেতু আসতেছে, আমরা চাচ্ছি যে সে সবকিছু যাচাই বাছাই করে মালয়েশিয়াতে কর্মী দেখ এবং আমাদের কর্মীরা আইসা যাতে কাজ পায় এই দেশে, সুন্দরভাবে এই কাজটা হয়, এটাই আমরা চাচ্ছি। প্রাইম মিনিস্টার আসছে, এই জন্য আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত। যেহেতু প্রথম সফর তার মালয়েশিয়া, এই জন্য মালয়েশিয়ার যত প্রবাসী আছে সবাই আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। লালমনিরহাটে প্লাবিত তিস্তাপাড়ের নিম্নাঞ্চল, রংপুরে সেতুরক্ষা বাঁধের প্রায় ৩০ ফুট অংশ বিলীন হয়েছে। স্বল্পমেয়াদে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির পর উজানের ঢল, হু হু করে পানি বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র সহ উত্তরের নদ নদীতে। তার প্রভাব পড়ছে তীরবর্তী জনপদে। লালমনিরহাটে ডুবেছে তিস্তাপাড়ের চরাঞ্চল, পানিবন্দী বেশ কিছু গ্রাম, জলমগ্ন সড়ক, ফসলের ক্ষেত। তিস্তার বাবা পানি ছাড়িয়ে দিছে, আমাদের ক্ষেত খাওয়া খুব ক্ষতি হবে লাগছে। এই তিস্তা ভাঙে চলে, যে বন্যা আইসে চল ভাঙি যায়, আর কি করব? হঠাৎ করে তিস্তা নদীর বন্যা আসিয়া বেসন মানে বাদাম বহু কিছু জিনিস নষ্ট হয়ে গেল আমার। রংপুরের গঙ্গাচড়াই মহিপুর তিস্তা সেতুরক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন, বিলীন হয়েছে প্রায় ৩০ মিটার অংশ, ঝুঁকিতে সেতু সহ বিস্তীর্ণ এলাকা। গতবার ব্লক দেওয়া কথা, বস্তা দেওয়া কথা, একটাও দিল না। এখানে তো পুলটাও তো বৃষ্টিও তো আরো খাইছে না, জনগণের যেখানে বাড়ি করি আছে বাড়িও আর টিকেছে না। পানি উন্নয়ন বোর্ড ওরা মনে করে বড় বড় নদী শাসন করছে, ওরাই তো ভালো বুঝবে, আমরা কৃষি মানুষ, আমরা তো কিছু বুঝবো না। সিরাজগঞ্জেও দেখা দিয়েছে ভাঙন, এরই মধ্যে সদর উপজেলার বাহুকায় নদীরক্ষা বাঁধের অন্তত ৩০ মিটার বিলীন হয়েছে। ভাঙছে চৌহালি ও শাহজাদপুরের বিভিন্ন এলাকা। পাট, তিল, শাক সবজি না অনেক ক্ষতি হয়ে যাবে না, এর জন্য আমরা খুব হাহুতাশ আছি বাবা, বুঝছো? বাংলা মেরসা ওদিক ভাঙতেছে বা ভালোই ক্ষতি হইতেছে। জমি জমা মানে মানুষের ভুট্টা মুট্টা আবাদ করে জমি জমা ভাঙতেছে। পানি বাড়ছে হাওড়া অঞ্চলেও, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। গতকালের তুলনায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, আর বিপদ সীমা হচ্ছে 6.55, বিপদ সীমার নিচে আছে আর কি 141 সেন্টিমিটার নিচ দিয়ে। আমাদের ভৈরব বাজারে মেঘনা নদীতে ডেঞ্জার লেভেল 5.80। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরের ৪ জেলায় স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটকে জনতুষ্টিমূলক ও উচ্চাভিলাষী আখ্যা দিয়ে এর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ, সাবেক আমলা ও বিশ্লেষকরা। বলেন, ঘোষিত বাজেটে কাঠামোগত পরিবর্তনের কোনো আলোচনা নেই। বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে অভিমত তাদের। নাগরিক ঐক্যের আয়োজনে জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন অর্থনীতির গভীর সংকট মোকাবেলায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার অনুপস্থিত। এতে বড় এডিপি বাস্তবায়নে সক্ষমতায় সরকারের আছে কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন বক্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয় বৈষম্য কমাতেও আরও জোর দিতে হবে বলেও অভিমত তাদের। আওয়ামী লীগের সময় ১৩০০ প্রকল্প রেখে গেছে, যা রাষ্ট্রের বোঝা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিপিডি আয়োজিত বাজেট সংলাপে তিনি আরও জানান, সরকার এমন এক সময় চ্যালেঞ্জিং বাজেট দিচ্ছে যখন আন্তর্জাতিক সহায়তা কমে এসেছে। আলোচনায় সিপিডির পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের ওপর বাড়বে করের বোঝা। ২০২৭ অর্থ বছরের
বাজেট উপস্থাপন করবেন। সামাজিক কল্যাণ ও বিনিয়োগ আকর্ষণ সহ নানা রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিগত সময়ের তুলনায় প্রস্তাবিত বাজেট প্রগতিশীল হলেও বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। কতিপয় বিধান সংযোজনের প্রস্তাব করছি। সিপিডির বাজেট সংলাপে তারা বলছেন, এই মুহূর্তে ব্যবসা খাতকে রক্ষা করতে জ্বালানি সংকট সহ নানা ধরনের প্রতিবন্ধকতা দূর করা জরুরি। Renewable energy cannot give a guarantee to survive the present industry. Even today, if you go to the Ashulia, go to the Gazipur, you can see that industry are already shutting down because there is no gas pressure, and government has to be addressed on it. অর্থনীতিবিদরা বলেন, সরকারের ফ্যামিলি কার্ড সহ নানা রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে অর্থনীতি পুনরুদ্ধার নয়, বরং আস্থা হারাবে সরকার। যে এই সেক্টর নন এনবিআর কর, এই যে স্টেট ওন এন্টারপ্রাইজ ইত্যাদি, why must be given the free pass? They must also face the similar fiscal discipline as common people are expected to through the NBR. Bangladesh should be able to achieve the $1 trillion target by 2035 with an investment GDP ratio of only about 28%. I repeat, only about 28%. If we are able to stabilize the economy, that means low inflation and making sure that our taka-dollar exchange rate is going to be stable. এদিকে বাজেটে উচ্চবিত্তদের তুলনায় মধ্য ও নিম্নবিত্তের উপর কর হার বেশি চাপানো হয়েছে বলে মনে করে সিপিডি। In case of non-development expenditure is higher than development expenditure, meaning that whatever is useful for the sector's development, that is not being implemented at a satisfactory level. রাজস্ব আহরণের ক্ষেত্রেও সরকার অবাস্তব লক্ষ্যমাত্রা নিয়েছে বলে সংলাপে মত বিরোধী দলের সংসদ সদস্যদের। এই 9,38,000 কোটি টাকার মধ্যে 2,43,000 কোটি টাকার দিকে তাকাই, তাহলেই দেখা যায় যে প্রায় 1/3 থেকে 1/4 একটা ঘাটতি বাজেট। তো যে প্রতিষ্ঠানটা এবছর 3.5 লক্ষ কোটি টাকার মতো রাজস্ব আয় করতে পারলো, সেই একই প্রতিষ্ঠানের কাছ থেকে যদি পরের বছরই 6 লক্ষ কোটি টাকার উপরে রাজস্ব আয়ের চিন্তাটা যদি সেখানে করা হয়, সেটা বাস্তবসম্মত কিনা, সেটা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে থেকে যায়। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের রেখে যাওয়া ভেঙে পড়া অর্থনীতি ও আন্তর্জাতিক নানা আর্থিক সহায়তা সংকোচনে বিকল্প অর্থের উৎস অনুসন্ধান চলছে। একটা বড় প্রশ্ন আসছে, বাজেট ঠিক আছে, প্রো পিপল হয়েছে, প্রো বিজনেস হয়েছে, যে সব ঠিক আছে, কিন্তু এটা কি বাস্তবায়ন হবে কিনা, মানে এগেইন একদম একটা সঠিক প্রশ্ন। এটা এত বড় একটা বাজেট, এখন গ্লোবালি কিন্তু এইসব ফাইন্যান্সিং, এইসব সাপোর্ট কমে আসছে। সো আমরা এই একটা সময় কিন্তু এই বাজেটটা করতে হয়েছে, এটা আমাদের এক্সিকিউট করার জন্য। সুতরাং ইট ইজ বিকামিং সো কস্টলি অলসো, যে কস্ট অফ ফান্ড ইজ সো হাই, এই জন্য আমাদেরকে একটা অল্টারনেটিভ আর্কিটেকচার করতে হচ্ছে। সো আমরা মার্কেট বেসড ফাইন্যান্সিংয়ে যেতে হবে। রাজস্ব আহরণ বাড়াতে সক্ষম ব্যক্তিরা কর ফাঁকি দিচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। আমরা জানি ট্যাক্সের লোকজন বাংলাদেশের মানুষ ভয় পায়, দিস ইজ অ্যানাদার ব্যাড কালচার। ট্যাক্সের লোকে ভয় পাবে কেন? মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ। ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন সহ 7 দফা দাবিতে আগামীকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দুপুরে রাজধানী মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। দ্রুত দাবি না মানা হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় এই বিক্ষোভ থেকে। সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুরুন নবী মানিক অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ গঠনে গড়িমসি করছে। তিনি আরও বলেন, ব্যাংকটিকে বাঁচাতে হলে সৎ, দক্ষ ও ইসলামী অর্থনীতি বোঝেন এমন ব্যক্তিদের নিয়ে অবিলম্বে একটি পেশাদার পর্ষদ গঠন করতে হবে। বলে যে আপনারা নির্বাচনে ভোট কারচুপির ব্যাংকের সম্মানিত গ্রাহক, বিশিষ্ট ব্যবসায়ী ছিল, যারা ইসলামী ব্যাংক তাদের প্রতিনিধি।
সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাতীয় ট্যুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সরওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি মাজার ইস্যুতে সমালোচনার মুখে পড়েন তিনি। 2025 সালের 18 অগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন তিনি। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।